আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠন এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব এবং এই পর্যায়ে আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং এই টপিকগুলো তোমাদেরকে একদম বেসিক থেকে পড়ানো হবে। যারা বলো স্যার কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ে আমি কিছুই পাই না, আমি বলবো এই ক্লাসটি তোমাদের জন্য এবং এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে তোমার এই অধ্যায় সম্পূর্ণ কভার হয়ে যাবে। তো চলো আমরা এই অধ্যায় শুরু করি। হ্যাঁ, তার আগে একটি কথা তোমাকে বলি, এই ক্লাসটি যারা সম্পূর্ণ দেখবে এবং শেয়ার করবে, হ্যাঁ, এবং কমেন্টে আমাদেরকে বলবে কেমিস্ট্রি চ্যাপ্টার 3, তাদেরকে আমি এই অধ্যায়ের উপর একটি প্র্যাকটিস শিট প্রদান করব, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। তো চলো ক্লাস শুরু করি। আমাদের শুরুতে আছে রাদারফোর্ড পরমাণুর মডেল। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে রাদারফোর্ড পরমাণু সম্পর্কে একটি মডেল প্রদান করেন, যার ভিত্তিতে, তার নামের ভিত্তিতে এই মডেলটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল। এবং এই মডেলকে সৌর মডেল এবং সোলার সিস্টেম মডেল বলা হয়। এই মডেলটাকে কি বলা হয়? সৌর মডেল এবং সোলার সিস্টেম মডেল। এইটুকু মনে রাখো, কারণ এইটুকু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক এমসিকিউতে আসে রাদারফোর্ড মডেলকে কি মডেল বলা হয়। এটাকে বলা হয় সৌর মডেল বা সোলার মডেল। দেখো, এই রাদারফোর্ড উনি ওই মডেলের চারটি কথা বলছে। কয়টা কথা বলছে? চারটি কথা বলছে। তার মধ্যে প্রথম কথাটা হলো, উনি বলছে পরমাণুর একটি কেন্দ্র আছে। কি আছে? পরমাণুর একটা কেন্দ্র আছে। উনি বলছে পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রটার নাম, যার নাম হলো নিউক্লিয়াস। যার নাম কি? নিউক্লিয়াস। ঠিক আছে। এবং উনি এই কথা বলছে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন নিউট্রন। এর ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন এবং এর বাহিরের কক্ষপথে, এবং এর বাহিরে থাকে, এবং এর বাহিরে থাকে হলো ইলেকট্রন। ঠিক আছে। উনি বলছে পরমাণুর একটি কেন্দ্র আছে, যার নাম হলো নিউক্লিয়াস। এর ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন এবং এর বাহিরে থাকে ইলেকট্রন। যেহেতু ইলেকট্রনের ভর শূন্য, উনি কি বলছে দেখো, যেহেতু ইলেকট্রনের ভর শূন্য, তাই বলছে প্রোটন ও নিউট্রনের ভরই হলো কি? পরমাণু ভর। যদি এটাকে দেখো, উনি এই কথা বলছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে। ঠিক আছে, পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি দিছে? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের ভিতরে বলতেছে উনি থাকে প্রোটন ও নিউট্রন, এবং এই নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথ আছে এগুলাকে বলতেছে, এই কক্ষপথে থাকে ইলেকট্রন। উনি এই কথাটা প্রথম বলছে। কি বলছে আবার দেখো, উনি বলছে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন নিউট্রন এবং এর বাইরে থাকে ইলেকট্রন। যেহেতু ইলেকট্রনের ভর শূন্য, তাই এই প্রোটনের নিউট্রনের ভরটাকে কি বলা হয়? পরমাণুর ভর বলা হয়। দেখো, উনি সেকেন্ড কথাটা কি বলছে? উনি সেকেন্ড কথাটা বলছে, 2 নম্বর কথাটা বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। কি বলছে? নিউক্লিয়াস দেখো, যদি আমি লিখি, উনি বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে। এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এর এর না দেখে লেখো পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে দেখো, যদি এই চিত্রতে লক্ষ্য করো, ও যে চিত্রটা দিছে, ও এই চিত্রটা দিছে, যেটা একটা কেন্দ্র পরমাণুর। ঠিক আছে। ওর পরমাণু মডেলটা এরকম, এটা কেন্দ্র, এই পরমাণুর কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। যদি দেখো, এই কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। ঠিক আছে। ও বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। এই পরমাণুর তুলনায় দেখো নিউক্লিয়াসটা অনেক ছোট না? এই কথাই বলছে, নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এবং এই পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে দেখো, এইখানে ইলেকট্রন আছে এবং নিউক্লিয়াস চাইলে আরো অনেক জায়গায়, পুরাটা অনেক জায়গায় ফাঁকা রয়েছে না? এই কথাটা বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা।
দেখো, এবং 3 নাম্বার কথাটা উনি বলছে, 3 নাম্বার কথাটা যেটা বলছে দেখো, 3 নাম্বার বলছে, 3 নাম্বার কথাটা বলছে যে সৌরজগতে, সৌরজগতে দেখো কি বলছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে, গ্রহগুলো ঘুরছে, ঠিক একইভাবে, একইভাবে, ঠিক একইভাবে, হ্যাঁ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে, ইলেকট্রন গুলো ঘুরছে। দেখো উনি কি বলছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতেছে না, ওইটা তুলনা করছে কার সাথে, সৌরজগতে সূর্যের সাথে। যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো করে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। উনি এই কথাটা বলছে, ঠিক আছে। তাহলে 3টা কথা গেল। উনি 4 নাম্বার যে কথাটা বলছে, ওই কথাটা হইলো, দেখো উনি 4 নাম্বারে বলছে যে ধনাত্মক, ধনাত্মক চার্জবাহী, চার্জবাহী, ধনাত্মক চার্জযুক্ত, দেখো ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের প্রতি, নিউক্লিয়াস এর প্রতি ঋণাত্মক, দেখো ঋণাত্মক চার্জযুক্ত, চার্জযুক্ত ইলেকট্রনের, ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এক ধরনের কি করে, এক ধরনের আকর্ষণ, আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। এই যে আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এই আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বল বলে। দেখো ও কি বলছে, যে ধনাত্মক চার্জ, এই যে নিউক্লিয়াস এর প্রোটন নিউট্রন, এটা হলো ধনাত্মক চার্জযুক্ত। এটা কি ধনাত্মক চার্জ, এই প্রোটন কি ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। এই প্রোটনটা হলো ধনাত্মক চার্জযুক্ত। এই বলছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো হলো ঋণাত্মক চার্জযুক্ত, এই ইলেকট্রনগুলো হলো কি ঋণাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকে সে বলতেছে কি কেন্দ্রমুখী আকর্ষণ বল। ওকে, বুঝতে পারছো? ও এই 4টা কথা বলছে, বুঝছো? এবং এই 4টা কথার ওর কিছু সীমাবদ্ধতা আছে। দেখো ওর কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি দেখো, ও কিছু সীমাবদ্ধতা, 3টা ওর কথা পুরোপুরি যে সত্য না, এটার উপরে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ও বলছে যে ইলেকট্রন গুলা কক্ষপথে ঘোরাঘুরি করে, কিন্তু এই কথা বলা নাই যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে ঘোরাঘুরি করবে, এই বিষয়ে সে কোনো ব্যাখ্যা দেয়নি। এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। দেখো উনি বলছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাহিরে থাকে ইলেকট্রন, এবং ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। কিন্তু উনি এর সীমাবদ্ধতায়, দেখো ওনার ত্রুটি হইলেও সীমাবদ্ধতা, এটা হলো কি সীমাবদ্ধতা,
সরি, সীমাবদ্ধতা। ঠিক আছে, তো দেখো উনি এটা বলে নাই যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মানে একটার বেশি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে ঘোরাঘুরি করবে এই বিষয়ে কোনো সে ধারণা দিতে পারে না বা ব্যাখ্যা দিতে পারে না। 2 নাম্বার যে তার ত্রুটিটা হইলো, ঠিক আছে, সে কক্ষপথ আকার আকৃতি সম্পর্কে কোনো কিছু বলতে পারে না। কক্ষপথের আকার ও আকৃতি বিষয়ে কোনো ধারণা দেয়নি, এটা হলো তার ত্রুটি। এবং 3 নাম্বার যে ত্রুটিটা হইলো, উনি কি বলছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। কিন্তু দেখো তার এখানে ভুল যেটা হইলো, সৌরজগতের সৌরজগতে সূর্য ও গ্রহ এরা হলো চার্জবিহীন। এরা কি? এরা চার্জবিহীন। ও এই অপরপক্ষে নিউক্লিয়াস ও ইলেকট্রন হলো চার্জ যুক্ত। তাই এই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করা কি হয়নি, ঠিক হয়নি। তাই চার্জহীন বস্তুর সাথে, চার্জহীন সৌরজগতের সাথে বলতে পারো, সৌরজগতের সাথে জগতের সাথে চার্জ যুক্ত পরমাণু লিখতে পারো, পরমাণুর তুলনা করা ঠিক হয়নি। ঠিক আছে, দেখো এই 3টা সীমাবদ্ধতা সে দিছে। কি বলছে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে ঘোরাঘুরি করবে এই বিষয়ে কোনো ব্যাখ্যা সে দিতে পারেনি। এবং কক্ষপথের আকার আকৃতি বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি। এবং সৌরজগতে উনি যে 3 নাম্বার কথা বলছিল, যে সৌরজগতে সূর্যকে যেমন কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। কিন্তু সৌরজগতে সূর্য এবং গ্রহ এরা দুইটা কি চার্জবিহীন, মানে এদের কোনো চার্জ নাই। কিন্তু নিউক্লিয়াস ও ইলেকট্রন হলো চার্জযুক্ত, এদের চার্জ আছে। তাই চার্জহীন সৌরজগতের সাথে চার্জযুক্ত পরমাণুর তুলনা করা কি হয়নি, ঠিক হয়নি। এবং আরেকটা সীমাবদ্ধতা, এটা হলো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা ছিল। ঠিক আছে, দেখো এই সীমাবদ্ধতা ম্যাক্সওয়েল একটা কথা বলছে। ম্যাক্সওয়েল একটা কথা কি বলছে, দেখো এটা যদি একটা পরমাণু কেন্দ্র হয়, ম্যাক্সওয়েলের কথা মতে যে রাদারফোর্ডের যে পরমাণু সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো সঠিক না। ঠিক আছে, ম্যাক্সওয়েল বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরতে থাকে তখন ইলেকট্রন গুলো কি করে, ক্রমাগত শক্তি হারাতে থাকে। কি বলছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরে তখন ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাতে থাকে। ঠিক আছে, এবং এই শক্তি হারাতে হারাতে তার ঘূর্ণন পথ ছোট হতে থাকে। শক্তি হারাতে হারাতে তার কি ঘূর্ণন পথ ছোট হতে থাকে। দেখো যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ইলেকট্রন গুলো ক্রমাগত শক্তি হারায়, তখন তারপর বলছে এমনকি আস্তে আস্তে ঘূর্ণন পথ ছোট হতে থাকে। তাহলে যখন এই ঘূর্ণন পথ ছোট হতে থাকবে আস্তে আস্তে এটা নিউক্লিয়াসের সাথে এসে বলবো আস্তে আস্তে। এই জন্য বলছে যে ঘূর্ণন পথ ছোট হতে থাকে এবং আস্তে আস্তে ইলেকট্রন গুলা আস্তে আস্তে ইলেকট্রন গুলো
ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে পতিত হবে, নিউক্লিয়াস এ পতিত হবে। ঠিক আছে, এই কথা দেখো, আদৌ কি এটা সম্ভব? যখন ইলেকট্রন গুলো ঘুরতে ঘুরতে শক্তি হারাতে থাকবে এবং ঘূর্ণন পথ ছোট হইতে থাকবে, যদি ঘূর্ণন পথ ছোট হইতে হইতে আস্তে আস্তে সে এই ইলেকট্রনে এসে পৌঁছায় যায়, এই নিউক্লিয়াসে এসে ইলেকট্রন পৌঁছে যায়, তাহলে কি কেন্দ্র থাকবে? হ্যাঁ, পরমাণু থাকবে। তার মানে কি নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাবে? আর যদি নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায় তাহলে কি পরমাণু তো শেষ? তাহলে কি এটা কি আদৌ সম্ভব? তাই এই ম্যাক্সওয়েলের যেহেতু এটা সম্ভব না, তাই হলে ম্যাক্সওয়েলের ধারণাটা কখনোই সত্য না। বাস্তবে সেটা ঘটে না, দেখতে পারো, কিন্তু বাস্তবে সেটা ঘটে না। তাই ম্যাক্সওয়েলের তথ্যটা সম্পূর্ণ ভুল হিসাবে ধরা হয়। ঠিক আছে, বুঝছো বিষয়টা? আমি কি বলছি, আবারও বলতেছি যে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলা ঘুরতে থাকে তখন ইলেকট্রনগুলো ক্রমাগত কি হতে থাকে? শক্তি হারাতে থাকে। এর ফলে এই ঘূর্ণন শক্তি হারাতে হারাতে ইলেকট্রন আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে আসতে থাকে এবং ঘূর্ণন পথ ছোট হইতে থাকে। ঠিক আছে, যেহেতু ঘূর্ণন পথ ছোট হইতে হইতে আস্তে আস্তে ইলেকট্রনগুলো কি হয়? নিউক্লিয়াসে পতিত হয়। আর নিউক্লিয়াসে পতিত হইলে আস্তে আস্তে কি তার পরমাণুর আকার আকৃতি কক্ষপথ হারাই ফেলে, এবং কক্ষপথ হারাই ফেললে তার কি এই পরমাণু অস্তিত্ব হারাই ফেলে, বিলুপ্ত হয়ে যায়। আসলে এটা বাস্তবে সম্ভব না, এই জন্য এই ম্যাক্সওয়েলের তথ্যটি সত্য নয় বলে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, ও আসলে এটা কিভাবে যে ঘোষণা দিছে, মতবাদ দিছে, এটা ওই জানে। দেখো, আমরা এই পর্যায়ে রাদারফোর্ড পরমাণুর মডেল ও সীমাবদ্ধতা দেখলাম। ম্যাক্সওয়েল যে কথাটা বলছে মতবাদ, দেখো এই বিষয় থেকে প্রশ্ন কিভাবে আসে জানো? যেমন রাদারফোর্ড পরমাণুর এই চিত্রটা প্রদান করে ও চিত্র এটা দেয়, এবং এই ম্যাক্সওয়েল যে বললাম, ম্যাক্সওয়েলের এই চিত্রটা দেয়, এটা হলো ম্যাক্সওয়েলের চিত্র, পরমাণু চিত্র, চিত্র 2। এখন প্রশ্ন আসে, চিত্র 1 এবং চিত্র 2 এর ভিতরে কে অধিক গ্রহণযোগ্য? বুঝছো প্রশ্নটা কিভাবে আসে? দেখো, চিত্র 1 এবং চিত্র 2 এর ভিতরে কে বেশি গ্রহণযোগ্য? তাহলে কেবল তো আমরা দেখলাম যে ম্যাক্সওয়েল যে তথ্য দিচ্ছে একটা সম্পূর্ণ ভিন্ন তথ্য দিছে, অর্থাৎ একদমই সত্য না। তাহলে চিত্র 1টা সম্পূর্ণ কি ওর তুলনায় ও গ্রহণযোগ্য না। ঠিক আছে, এটাই তোমাকে প্রশ্নতে আসবে, তোমাকে একটু বলতে হবে যে রাদারফোর্ড যে যে তথ্যগুলো সেই তথ্যগুলো তোমাকে উল্লেখ করতে হবে, এবং ম্যাক্সওয়েল যে কথাটা বলছে এই কথাটা উল্লেখ করবে, এবং বলবে যে চিত্র 2 এর তুলনায় চিত্র 1টা অধিক গ্রহণযোগ্য। ওকে, দেখো পরবর্তীতে টপিকে যদি তুমি আসো, পরবর্তী টপিকে দেখো আছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। দেখো, রাদারফোর্ড পরমাণুর সীমাবদ্ধতা দেখছি না যে রাদারফোর্ড অনেক কথাই বলে নাই, কি অনেক কথাই সে বাদ রাখছে। এই ত্রুটিগুলো সংশোধন করে বোরে 1913 সালে, সরি সালে একটি মডেল প্রদান করেন। সালে পরমাণু একটি একটি মডেল প্রদান করেন, যেটার নাম হলো বোর পরমাণু মডেল। ঠিক আছে, বোর পরমাণু মডেল রাদারফোর্ডের ত্রুটিগুলো সংশোধন করে 1913 সালে পরমাণুর একটি মডেল প্রদান করেন, যার নাম হলো কি বোর পরমাণু মডেল। দেখো, বোরে মোট 3টি কথা বলছে, মোট কয়টা তথ্য দিয়েছে? 3টি তথ্য দিয়েছে। তার মধ্যে প্রথম কথাটাই হইলো ও বলছে, ঠিক আছে, দেখো ওর যদি ও কথাটা বলছে তোমাদের কিছু অনুযায়ী বোঝাই, সরি, দেখো ও বলছে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো নিজের ইচ্ছা মতো বিভিন্ন কক্ষপথে ঘোরাফেরা করতে পারবে না। ঠিক আছে, ও বলছে ইলেকট্রন গুলো নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না। ও আইসা কি বলছে, ইলেকট্রন গুলো নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না, নিজের
ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না। ঠিক আছে, কি বলছে? ইলেকট্রন গুলা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না। হ্যাঁ, কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের, দেখো ও বলছে নির্দিষ্ট ব্যাসার্ধের ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরাঘুরি করবে। দেখো বুড়ে কি বলছে, যে ইলেকট্রন গুলো নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না, নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরাঘুরি করবে। আর এই বৃত্তাকার যে কক্ষপথ গুলো আছে, এই কক্ষপথ গুলাকেও নাম দিছে অরবিট, অরবিট অথবা শেল, ঠিক আছে, অথবা শক্তি স্তর, শক্তি স্তর অথবা স্থির কক্ষপথ, অথবা স্থির কক্ষপথ। ঠিক আছে, কি বলছে? ইলেকট্রন গুলো নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না, নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলো বৃত্তাকার কক্ষপথে চলাফেরা ঘোরাঘুরি করতে পারবে, ঘোরাঘুরি করবে। এবং এই যে কক্ষপথ গুলো, এগুলোর নাম দিচ্ছে সে কি? অরবিট, শেল, শক্তি স্তর অথবা স্থির কক্ষপথ। এগুলাকে প্রকাশ করার জন্য, এগুলাকে আবারও বলছে, এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এগুলো কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। ও বলছে যে এন দ্বারা কি প্রকাশ করতেছে? অরবিট, শেল অথবা শক্তি স্তর অথবা কক্ষপথ। উনি এই কথা বলছে, যদি এন এর মান 1 হয়, এর নাম দিছে সে কে শক্তি স্তর। এন এর মান 1 হলে সেটার নাম দিছে সে কি? কে শক্তি স্তর। এন এর মান যদি 2 হয়, সেটাকে নাম দিছে এল শক্তি স্তর। এন এর মান যদি 3 হয়, এর নাম দিছে এম শক্তি স্তর। এন এর মান যদি 4 হয়, এর নাম দিছে এন শক্তি স্তর। ঠিক আছে, এই এন এর মানের উপরে ভিত্তি করে সে শক্তি স্তর একটা নাম দিছে, যে যদি এন সমান 1 হয়, সেই শক্তি স্তর নাম হলো কে শক্তি স্তর। এন সমান 2 হইলে সেটার নাম দিছে এল শক্তি স্তর। এন সমান 3 হইলে সেটার নাম দিছে এম শক্তি স্তর। এন সমান 4 হলে সেটার নাম দিছে এন শক্তি স্তর। বুঝতে পারছি? দেখো, এটাই হলো তার প্রথম কথা, যে কি বলছে? প্রথম কথা, ইলেকট্রন গুলো নিজের ইচ্ছা মতো কক্ষপথে চলাফেরা করতে পারবে না, নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরাঘুরি করবে। এবং এই বৃত্তাকার কক্ষপথের নাম দিচ্ছে কি? অরবিট, শেল, শক্তি স্তর অথবা স্থির কক্ষপথ। এবং এগুলো কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এবং এন এর মান যদি 1 হয়, সে কি বলছে? এন এর মান যদি 1 হয়, তাহলে সেটার শক্তি স্তরের নাম হলো কে শক্তি স্তর। এন এর মান 2 হলে সেটা শক্তি স্তরের নাম দিচ্ছে এল শক্তি স্তর। এন এর মান 3 হলে সেই শক্তি স্তরের নাম দিচ্ছে এম শক্তি স্তর। এবং এন এর মান 4 হলে এই শক্তি স্তরের নাম দিচ্ছে সে এন শক্তি স্তর। ঠিক আছে, এবং দ্বিতীয় কথাটা সে বলছে, এটা তো তার প্রথম কথা। ঠিক আছে, দ্বিতীয় কথাটা হলো, সে বলছে প্রতিটি ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। প্রতিটি ইলেকট্রনের একটি কৌণিক ভরবেগ আছে। ঠিক আছে, ও কি বলছে? প্রতিটা ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। তাহলে দেখো, যদি ও বলছে এই পরমাণুর ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রনের ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ, দেখো ভরবেগ জিনিসটা কি? ভরবেগ আমরা ফিজিক্সে পড়ছি না? ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, বেগকে প্রকাশ করা হয় বি দ্বারা। তো ভরবেগ, কৌণিক জিনিসটা কি? কৌণিক এই দেখো বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কথাটার জন্য কৌণিকটা আসে, কৌণিককে প্রকাশ করা হয়। এই বৃত্তাকার কক্ষপথ আমরা কি পাই? ব্যাসার্ধ পাই না? যে দিকে যাওয়া ব্যাসার্ধ পাবো না। এই ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা? আর দ্বারা প্রকাশ করা হয় না? এই জন্য কৌণিকের জন্য আসবে একটা আর। কৌণিক ভরবেগ, তাহলে দেখো কৌণিক ভরবেগ সমান সমান, এটা প্রকাশ করা হয় এম্বিয়ার দ্বারা, এটা প্রকাশ করা হয় এম্বিয়ার। এই একটা কৌণিক ইলেকট্রন কৌণিক ভরবেগের সূত্রটা হলো এন এইচ ভাগ হলো 2 পাই। এখানে পাইটা আরটা হলো ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ, এমটা হলো ভর, বিটা হলো বেগ, এনটা হলো কক্ষপথ সংখ্যা। এনটা হলো কি? কক্ষপথ সংখ্যা। এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক। এইচটা হলো কি? প্লাঙ্কের ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান আছে, সম্ভবত 6.626 ইন্টু 10 ইনভার্স 34
মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড সম্ভবত, ঠিক আছে। আর টু তো পাই তো নির্দিষ্ট ফিক্সড করা 3.1416 3.1416। দেখো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হলে যদি আমাকে প্রশ্নে বলে যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, তখন আমাদের সূত্রটা কি হবে, এম বি আর সমান NH ভাগ 2 পাই, ঠিক আছে। তো এনটা কি হলো কক্ষপথ সংখ্যা, আর এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, টু তো আমরা জানি, পাইটা হলো ব্যাসার্ধ। ওকে, বুঝতে পারছো? তাহলে যদি আমাকে বলে, দেখো কক্ষপথ সংখ্যা কি এটা তোমাদেরকে আমি একটু পরে ক্লিয়ার করতেছি, শুধু এটুকু মনে রাখো, কৌণিক ভরবেগ এম্পিয়ার সমান NH বাই 2 পাই। দেখো 3 নাম্বার যে কথাটা বলছে, উনি 3 নাম্বার কথাটা বলছে যে একটা পরমাণুতে, ঠিক আছে, সাপোজ একটা পরমাণুতে ইলেকট্রন গুলা যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, ঠিক আছে, যদি একটা পরমাণুতে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায়, তখন কি হয়, ইলেকট্রন শোষিত হয়। তখন কি হয়, যে শক্তি শোষিত হয়, তখন কি হয়, শক্তি শোষিত হয়, শক্তি শোষিত হয়। উনি বলছে যখন ইলেকট্রন গুলা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার যখন উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন গুলো যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যায় তখন শক্তি বিকিরিত হয়, শক্তি বিকিরিত হয়। কি বলছে, যখন ইলেকট্রন গুলা, তাহলে 3 নম্বর কথা হলো যখন ইলেকট্রন গুলো যখন নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষিত হয়, শক্তি কি হয়, শোষিত হয়। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তরে যায়, তখন শক্তি বিকিরিত হয়। এই কথাটা বলছে। উনি কি বলছে দেখো, ইলেকট্রন গুলো যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। দেখো এই জিনিসটা আমি তোমাকে আবারও বলতেছি, যখন নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তর তখন কি শক্তি শোষিত হইতেছে, এই কথা বলছি। আমরা যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যা হইতেছে তখন শক্তি বিকিরিত হইতেছে। এবং লাস্টে উনি আরেকটা কথা বলছে, যখন এই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তরে যায়, ঠিক আছে, তখন যদি এটা প্রিজমের মধ্যে দিয়ে যায়, কি বলছে, মনে করো প্রিজমটা দেখতে এরকম, দেখতে এরকম, যখন এই উচ্চ শক্তি স্তরে, মনে করো এটা একটা উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যাবে, কিন্তু যদি এটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করো, এটা যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করো, তাহলে দেখা যাবে এই ইলেকট্রন গুলা এভাবে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হইতেছে। প্রিজমের মধ্যে দিয়ে গেলে পারমাণবিক বর্ণালীর মতো সৃষ্টি হয়, এই কথাটা বলছে। ধরে যদি কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে যায় এবং এটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করা হয়, তখন এই ইলেকট্রনগুলো পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে, কিসের সৃষ্টি করে, পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে। এই কথাটা তোমরা মাথায় রেখো, হ্যাঁ। তারপরে দেখো, বোর পরমাণু মডেল আমাদের শেষ হলো। সরি, এখানে আমরা একটা মিস করছি, যখন এই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো যখন এসে বলে কি বলছিল, যখন নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয়, শক্তি শোষিত হয়, এবং উচ্চ শক্তি স্তরে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি কি হয়, বিকিরিত। এই শক্তি বিকিরিত এবং শোষিত হওয়ার উপরেও একটা সূত্র প্রদান করছে। সূত্রটা হলো, দেখো এইচ নিউ বলা হয় এটাকে, এইচ নিউ বি এর মতো দেখতে, জিনিসটা দেখতে বি এর মতো, এইচ নিউ যেটা নাম হলো নিউ সমান সমান হলো এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। দেখো এইচ নিউ এটাকে বলা হয় কম্পাঙ্ক, এই বিটাকে বলা হয় কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্ক। এই ল্যামডাটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কতটুকু ইলেকট্রন শোষিত হলো, শক্তি শোষিত হলো, কতটুকু বিকিরিত হলো। এবং সেটা হলো আলোর বেগ, সেটা হলো কি, আলোর বেগ। এইচ তো তোমরা জানোই, এটা হলো কম্পাঙ্ক, সরি প্লাঙ্কের ধ্রুবক,
প্লাঙ্কের ধ্রুবক। তাহলে দেখো সূত্রটা কি দিচ্ছে, যখন শক্তি বিকিরিত বা শোষিত হওয়ার জন্য সূত্র প্রয়োগ করছে, কি বলছে, এইচ নিউ বা বি বলতে পারো তোমরা, এইচ বি সমান সমান এইচ সি বাই ল্যামডা। মনে রাখার জন্য এই সূত্রটা মনে রাখবা, এইচ বি সমান সমান এইচ সি বাই ল্যামডা। বিটা কি কম্পাঙ্ক, এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, সিটা হলো আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বেগ সি সমান সমান 3 ইন্টু 10⁸, এটা হলো আলোর বেগ। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মুখস্থ করো, এইচ নিউ সমান সমান এইচ সি বাই ল্যামডা। এরপরে দেখো, এরপরে আছে হলো শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট। দেখো শক্তি স্তর জিনিসটা কি, শক্তি স্তর বা অরবিট, ঠিক আছে, অথবা বলতে পারো কক্ষপথ, যেটাই বলো, কক্ষপথ। এগুলা কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা বোর পড়ানোর প্রথমে বলছি না, এগুলা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয়, এগুলা এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এন এর মানের উপরে ভিত্তি করে এগুলো একটা কক্ষপথের নাম দেওয়া হয়েছে। এন সমান 1 হলে এটাকে কি বলছে, কে শক্তি স্তর, শক্তি স্তর। এন সমান 2 হলে এটাকে বলছে কি, এল শক্তি স্তর। এন সমান 3 হলে এটা কি, এম শক্তি স্তর। এন সমান 4 হলে এটা হচ্ছে এন শক্তি স্তর। ঠিক আছে, তাহলে দেখো এনে বলছে এনে যেটা বলছে, যদি এন এর মান, প্রথম কক্ষপথে এন এর মান 1, প্রথম কক্ষপথে এন এর মান কি 1, এন এর মান 1 হলে এটাকে বলা হয়েছে কে শক্তি স্তর। দ্বিতীয় কক্ষপথে এন এর মান 2, এটাকে বলা হয়েছে এল শক্তি স্তর। তৃতীয় কক্ষপথে এন এর মান 3 হলে এটাকে বলতেছে এম শক্তি স্তর। চতুর্থ কক্ষপথে এন এর মান 4 হলে এটাকে বলতেছে এন শক্তি স্তর। ঠিক আছে, এখন কোন শক্তি স্তরে সর্বমোট কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে এটা হলে দেখা, শক্তি স্তরে দেখা একটা শক্তি স্তর কতগুলো, মোট কতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারে। শক্তি স্তর মোট সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ করতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ করতে পারে হলো 2n²। সূত্রটা কি, একটা শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তর এন এর মান 1 হলে কে শক্তি স্তর দিলাম, এন এর মান 2 হলে এল শক্তি স্তর, এন এর মান 3 হলে এম শক্তি স্তর, এবং এন এর মান 4 হলে এন শক্তি স্তর। এই যে শক্তি স্তরগুলো দিলাম, এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই শক্তি স্তর কয়টা ইলেকট্রন, এটা কয়টা ইলেকট্রন, এটা সূত্র হলো 2n²। দেখো যদি এন এর মান 1 হয়, এটা কি শক্তি স্তর, কে শক্তি স্তর, তাহলে এই কে শক্তি স্তর সর্বমোট কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এটা আমরা দেখব। 2 ইন্টু এন এর মান কত 1, 1 হলে স্কয়ার, তাহলে 1 স্কয়ার হলো 1 গুণন 2, 2 কে 2। তার মানে এই যে কক্ষপথ দেখতেছি, কয় কক্ষপথ, এর সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হলো 2টা, এর সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কয়টা, 2টা। তাহলে তারপরে দেখো যদি এন এর মান 2 হয়, যদি এন এর মান 2 হয় তাহলে কি হবে, 2 স্কয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8টা। তার মানে দেখতেছি আমরা দ্বিতীয় কক্ষপথে এন এর মান 2 হলে এই শক্তি স্তর কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, মোট 8টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 8টা। যদি এন এর মান 3 হয় তাহলে দেখো তো, এন এর মান 3 হলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 3 3 9, 9 দুগুণে 18টি ইলেকট্রন। তার মানে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 18টি। এই তৃতীয় কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সে 18টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সরি 18টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে সর্বোচ্চ। এইভাবে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, মোট কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 18টা। এবং সেম টু সেম চতুর্থ কক্ষপথে তাহলে এন এর মান কত, 4, 4 স্কয়ার, 4 দুগুণে 16, 16 দুগুণে 32টি। তার মানে এই চতুর্থ কক্ষপথে ইলেকট্রন শেয়ার ক্ষমতা কত, সর্বোচ্চ গ্রহণ করতে পারে 32টি। বুঝতে পারছো যে শক্তি স্তর কিভাবে ইলেকট্রন গ্রহণ করে, যে কোন শক্তি স্তর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন শেয়ার করতে পারে, এটা আমরা বের করবো 2n² দ্বারা। ঠিক আছে, এন এর মান 1 হলে কে শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা হলো সর্বোচ্চ 2টা, এন এর মান 2 হলে এল শক্তি স্তরে ইলেকট্রন দান ক্ষমতা সর্বোচ্চ 8টা, এন সমান 3 হলে এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হতে পারে 18টা। এর বেশি সে গ্রহণ করতে পারবে না, কিন্তু এর কম দান করতে পারবে। আবার এন সমান 4 হলে এন শক্তি স্তরে ইলেকট্রন দান করতে পারে 32টা। ঠিক আছে, 32টা বেশি সে গ্রহণ করতে পারবে না, কিন্তু 32টা কম সে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। তারপরে দেখো, এই হইলো আমাদের শক্তি স্তর সম্পর্কে আলোচনা। এইটুকু জানলে তোমাদের জন্য এনাফ, এর বেশি জানতে হবে না। পরে দেখো আছে আমাদের উপশক্তি স্তর।
উপশক্তি স্তর জিনিসটা কি আমরা দেখব। উপশক্তি স্তর, উপশক্তি স্তর, উপশক্তি স্তর বা অরবিটাল, অরবিটাল, ঠিক আছে। একে এল দ্বারা প্রকাশ করা হয়, একে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ, সরি, প্রকাশ করতে হয়। উপশক্তি স্তর বা অরবিটাল একে কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই এল এর মানটা হলো, এল এর মান হলো 0 হতে n-1 পর্যন্ত, ঠিক আছে। এই n এর মানটা কিভাবে বের করা হয়, 0 হতে n-1 পর্যন্ত। দেখো এতক্ষণ আমরা কি জানতাম, যে পরমাণু একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, ঠিক আছে, এবং বাহিরে থাকে কক্ষপথে থাকে ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু আদৌ এটা কি ঘটে না, আসলে কক্ষপথে ইলেকট্রন থাকে না। এই কক্ষপথের ভিতরে একটা করে উপশক্তি স্তর থাকে, একটা করে এক বা একের অধিক উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের ভিতরে থাকে ইলেকট্রন, ঠিক আছে। এই উপশক্তি স্তরের ভিতরে বলতে আরো ভিতরে থাকে ইলেকট্রন, যেটা এত ডিপলি পড়াশোনা তোমাদের দরকার নেই, ইন্টারজে পড়াশোনা করবে এটা। কিন্তু তোমরা শুধু এটুকু জানো যে কক্ষপথে ইলেকট্রন থাকে না, কক্ষপথের ভিতরে একটা উপশক্তি স্তর থাকে, এই উপশক্তি স্তরের ভিতরে থাকে ইলেকট্রন। এই কক্ষপথের ভিতরে কি থাকে, একটা উপশক্তি স্তর থাকে, এই উপশক্তি স্তরের ভিতরে ইলেকট্রন থাকে, বুঝছো। এই উপশক্তি স্তরের ভিতরে থাকে, এই উপশক্তি স্তরে প্রকাশ করা হয় এল দ্বারা। আর এল এর মান বের করা হয় 0 হইতে n-1 পর্যন্ত। তাহলে দেখো, যদি এল এর মান বের করি, n এর মান যদি 1 হয়, n এর মানের জন্য, n এর মান যদি 1 হয়, এর জন্য n এর মান কি 1 2 3 4 আমরা দেখলাম না। তাহলে n এর মান 1 হলে 0 হতে কি বলছি n-1 পর্যন্ত, তাহলে 0 থেকে যায় n এর মান কত 1, 1 - 1, এক্ষেত্রে বিয়োগফল কত হয় 0। তাহলে এল এর মান হয় 0। যদি n এর মান 2 হয়, তাহলে দেখো তো 2 - 1, এল এর মান কত হয়, 2 তে 1 বিয়োগ করলে 1। কিন্তু তার আগে বলছে 0 হইতে না, তাহলে 0 থেকে 1 পর্যন্ত, বুঝছো কথা। তারপর দেখো এল সমান সমান যদি n এর মান 3 হয়, n সমান সমান যদি 3 হয়, n সমান সমান 2 হয়, n সমান সমান যদি 1 হয়, ঠিক আছে, n এর মান 1 2 3 4, তাহলে দেখো এখানে কি হবে 3 - 1, তাহলে 3 - 1 কত হয় 2 হয়। কিন্তু আমাদের প্রশ্ন কি 0 হইতো না, তাহলে 0 হইতে শুরু করো, 0 1 2। তারপর n সমান সমান 4 হলে l এর মান কত হবে দেখো তো, 4 - 1, তাহলে 3, 0 হইতে 3 পর্যন্ত, 1 2 3, বুঝছো। তার মানে দেখো l এর মান যদি n এর মান যদি 1 হয়, l এর মান আসতেছে 0, n এর মান যদি 2 হয়, l এর মান আসতেছে 0 1, n এর মান 3 হলে l এর মান আসতেছে 0 1 2, n এর মান 4 হলে l এর মান আসতেছে 0 1 2 3, ঠিক আছে। এগুলো হলো কক্ষপথ সংখ্যা। তাহলে l এর মান মোট কত আসতেছে 0 1 2 3। এই l এর মান 0 এর জন্য একটা উপশক্তি স্তর আছে, যার নাম হলো s উপশক্তি স্তর, ঠিক আছে। l এর মান 0 এর জন্য একটা উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরের নাম কি s উপশক্তি স্তর। l এর মান 1 এর জন্য একটা উপশক্তি স্তর নাম আছে, এটার নাম হলো p উপশক্তি স্তর, ঠিক আছে। l এর মান 2 এর জন্য একটা উপশক্তি স্তর, এটার নাম হলো f উপশক্তি স্তর, সরি d উপশক্তি স্তর, ঠিক আছে। l এর মান 3 এর জন্য একটা উপশক্তি স্তর, এটার নাম হলো f উপশক্তি স্তর, ঠিক আছে। তাহলে s উপশক্তি স্তর l এর মান কত 0, মাথায় রেখো এই জিনিসটা মাথায় রেখো। s উপশক্তি স্তর l এর মান 0, p উপশক্তি স্তর l এর মান 1, d উপশক্তি স্তর l এর মান 2, f উপশক্তি স্তরে l এর মান 3। এই s মানে বোঝায় শেল, ঠিক আছে, s h a ডাবল l শেল, s h a ডাবল শেল। p তে হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল, d তে হলো ডিফিউজ, f তে হলো ফান্ডামেন্টাল। এবার নাম, ঠিক আছে। দেখো s টা হলো শেল, p টা হলো, p এর নাম হলো প্রিন্সিপাল, d এর নাম হলো ডিফিউজ, f এর নাম হলো ফান্ডামেন্টাল। তাহলে দেখো এইটুকু মাথায় রাখো, এটুকু তোমার জানতে হবে না। যেটা জানার বিষয় হলো l এর মান 0 1 2 সর্বোচ্চ, এই 0 এর জন্য যে মানটা সেটা হলো s উপশক্তি স্তর, 1 এর জন্য যে মানটা আসে সেটা p উপশক্তি স্তর, 2 এর জন্য যে মানটা আসতেছে সেটা d উপশক্তি স্তর, 3 এর জন্য f উপশক্তি স্তর। f এতে l এর মান 3, d এতে l এর মান 2, p এতে l এর মান 1, s এতে l এর মান 0, ঠিক আছে। তাহলে দেখো যদি এটুকু যদি বুঝে থাকো, তুমি তুমি একটা জিনিস বুঝো, একটা জিনিস দেখো তুমি, আমি যদি একটা উপশক্তি একটা যদি পরমাণু কেন্দ্র আঁকাই, এটা কি পরমাণু কেন্দ্র,
দেখো তুমি, ঠিক আছে, এই জিনিসটা তুমি দেখো, একটু খেয়াল করে বিষয়টা কি বলছি। প্রথম শক্তি স্তরে, এটা কি শক্তি স্তর না, এগুলা এগুলা কি শক্তি স্তর না? এই প্রথম শক্তি স্তরে এন এর মান কত বলছি আমি? 1। এন এর মান 1 হলে এল এর মান জানি কত হয়? 0 হয় না? 0। দেখো, এন এর মান 1 হলে এল এর মান কত হইতেছে? 0। আর এই শূন্যের জন্য আমরা একটা উপশক্তি স্তর পাই না? কি উপশক্তি স্তর জানি? এস উপশক্তি স্তর। তার মানে প্রথম কক্ষপথে উপশক্তি স্তরের সংখ্যা কয়টা? একটা। শুধুমাত্র কি উপশক্তি স্তর? এস উপশক্তি স্তর। আর এই উপশক্তি স্তরের সাথে সবসময় কক্ষপথ সংখ্যা থাকে। কি থাকে? কক্ষপথ সংখ্যা। তাহলে এই কক্ষপথ সংখ্যার মান কত? 1 না? এই জন্য এখানে আসে 1s। মাথায় থাকবে? এই জন্য এখানে আসে 1s। তারপরে দেখো, দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান কত জানি? 2 না? দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান 2 হলে এল এর মান কত হয়? 0, 1 না? আমরা কি পড়ছি? এল এর মান 0 এর জন্য কি উপশক্তি স্তর থাকে? এস উপশক্তি স্তর। এবং 1 এর জন্য কি উপশক্তি স্তর থাকে? পি উপশক্তি স্তর। হ্যাঁ, এবং উপশক্তি স্তরের সাথে একটা কক্ষপথ সংখ্যা থাকবে কি? 2 উপশক্তি 2 কক্ষপথ। বুঝছো বিষয়টা? তারপরে দেখো, এন এর মান 3 এর জন্য কি হইতেছে? তাহলে এল এর মান কত হবে? 0, 1, 2। এটাই তো। 0 এর জন্য একটা উপশক্তি স্তর, সেটার নাম কি? এস উপশক্তি স্তর। 1 এর জন্য একটা উপশক্তি স্তর, সেটার নাম কি? পি উপশক্তি স্তর। এবং 2 এর জন্য একটা উপশক্তি স্তর থাকে, সেটার নাম কি? ডি উপশক্তি স্তর। এই আমরা দেখলাম না যে এল এর মান 0, 1, 2, 3 এর জন্য একটা উপশক্তি স্তর থাকে, এটা এস, এটা পি, এটা ডি, এটা এফ। 2 এর জন্য এই যে 2 এর জন্য ডি উপশক্তি স্তর, 1 এর জন্য পি উপশক্তি স্তর। এবং এগুলোর সাথে কি বলছি? কক্ষপথ সংখ্যা থাকবে। কক্ষপথ সংখ্যা কত? 3, 3s, 3p, 3d। বুঝছো? তাহলে এন এর মান 4 এর জন্য কি হবে? দেখো তো, এল এর মান 0, 1, 2, 3 হবে। তাহলে এইখানে সেম টু সেম 0 এর জন্য কি উপশক্তি স্তর থাকবে? এস। 1 এর জন্য কি থাকবে? পি। 2 এর জন্য কি থাকবে? ডি। 3 এর জন্য এফ। এবং এর সাথে একটা কি থাকবে? শক্তি স্তর মাস, শক্তি স্তর সংখ্যা বা কক্ষপথ সংখ্যা। এন এর মান 4, 4, 4, 4। বুঝছো বিষয়টা কিভাবে থাকে? হ্যাঁ, কিভাবে থাকে বুঝছো? তাহলে এটা যদি কক্ষপথ অনুসারে সাজাও, প্রথম কক্ষপথে কি থাকে? শুধুমাত্র 1s। দ্বিতীয় কক্ষপথে কি থাকতেছে? 2s, 2p। তৃতীয় কক্ষপথে থাকতেছে দেখো 3s, 3p, 3d। চতুর্থ কক্ষপথে থাকতেছে 4s, 4p, 4d, 4f। এইভাবে থাকতেছে না বিষয়টা? হ্যাঁ, এখন কথা হলো, এই যে এস, পি, ডি, এফ, এগুলো কি উপশক্তি স্তর না? হ্যাঁ, এই উপশক্তি স্তরে একটা ইলেকট্রন দান ক্ষমতা আছে না সর্বোচ্চ? এই উপশক্তি স্তরে দেখো, এই উপশক্তি স্তরের সর্বোচ্চ কি কয়টা ইলেকট্রন দান হতে পারে? এটার সূত্র আছে একটা। উপশক্তি স্তর, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হলো, দেখো, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 ইন্টু 2l প্লাস 1। সূত্রটা কি? 2 ইন্টু 2l প্লাস 1। দেখো, এল এর তো মান আছে 4টা, 0, 1, 2, 3। তাহলে এল এর মান যদি 0 হয়, এটা জানি কি উপশক্তি স্তর? এস উপশক্তি স্তর। তাহলে এস উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? দেখো, 2 ইন্টু 0 যোগ 1, 2 এর 0, 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2টা। তার মানে এই যে এস উপশক্তি স্তরটা আছে, এর সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হলো 2টা। এই এই যে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হলো 2টা, এবং এই যে ইলেকট্রন সংখ্যাটা, এটা এস এর উপরে লিখতে হয়। এস এর কোথায় লিখতে হয়? উপরে। তারপর 1 এর জন্য কি আছে? পি না? পি উপশক্তি স্তর। তাহলে পি এতে এল এর মান কত? 1। তাহলে এখানে যদি 1 বসাও পি এতে এল এর মান জায়গা, তাহলে কত হইতেছে দেখো তো? 2 একে 2, 2 আর 1 3, 2 এর সাথে 3 যোগ করলে 6। তার মানে পি এতে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা কত? 6টা। ঠিক আছে, পি এতে সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা 6টা। এই 6টা বেশি সে গ্রহণ করতে পারবো না। 2 এর জন্য আমরা কি লিখছিলাম? ডি। ডি এতে এল এর মান কত? 2। তার মানে ডি এর জন্য কি হবে দেখো তো? ডি এতে এল এর মান 2, 2 দোকানে 4, 4 আর 1 5, 5 দোকানে 10। তার মানে ডি এর সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা হলো 10টা। এই ডি উপশক্তি স্তর সর্বোচ্চ 10টা ইলেকট্রন নিজের মধ্যে রাখতে পারবে, ইলেকট্রন দান করতে পারবে। দেখো, তারপরে আছে 3 এর জন্য কি আছে? এফ উপশক্তি স্তর।
এফ এতে 3 এর মান কত, তাহলে এফ এর জন্য দেখো তো কয়টা আসে, এখানে বসাও 3, তাহলে কত হয় 3 দুগুণে 6, 6 আর 1 7, 7 7 এর সাথে 2 যোগ করলে গুণ করলে 7 দুগুণে 14, তার মানে এফ উপশক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা করতে পারে 14টা। মাথায় থাকবে, এস এতে সর্বোচ্চ 2টা, পি এতে 6টা, ডি এতে 10টা, এফ এতে 14টা। দেখো ও চাইলে এই পি এ চাইলে, ঠিক আছে, 6টার কম গ্রহণ করতে পারবে কিন্তু বেশি গ্রহণ করতে পারবে না। ডি চাইলে 10টা কম গ্রহণ করতে পারবে কিন্তু বেশি গ্রহণ করতে পারবে না। সেম টু সেম এফ ও চাইলে 14টা কম গ্রহণ করতে পারবে কিন্তু 14টা বেশি সে গ্রহণ করতে পারবে না। এটুকু মাথায় আছে, এটুকু মাথায় রাখো। এস কয়টা, 2টা, এস 2টা, এস 2টা গ্রহণ করতে পারবে, পি 6টা, ডি 10টা, এফ 14টা। তো ওই অনুযায়ী যে আমরা সারিটা পাইছিলাম, কি সারি পাইছিলাম, 1s 2s 2p 3s 3p 3d 4s 4f 4p 4d 4f। তাহলে এই অনুযায়ী সাজালে এই এসে কয়টা গ্রহণ করতে পারবে, 2টা, ঠিক আছে। এবং এই এসে কয়টা গ্রহণ করতে পারবে, এসে ক্ষমতা 2টা, পি এর 6টা, এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা, এস এর 2টা, পি এর 6টা, ডি এর 10টা, এফ এর 14টা। এইভাবে সারিতে ইলেকট্রন গুলা ভাগ করা হয়, সারিতে ভাগ করা হয়। এখন কথা হলো, এই যে এগুলো কক্ষপথের প্রত্যেকটা উপশক্তি স্তর আছে না, সংখ্যা আছে না, উপশক্তি স্তর থাকে না, এই উপশক্তি স্তর কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, কে পরে ইলেকট্রন গ্রহণ করবে, এটা দেখতে হবে। দেখো এই জিনিসটা মাথায় রাখো, নোট করে রাখো, ইলেকট্রন আসক্তি, এই কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, এখানে ভিতরে কে আগে ইলেকট্রন গ্রহণ করতে পারে। দেখো এন প্লাস এল এর মান যার কম, এটা হলো আহ্বায়ক নীতি, এটাকে বলা হয় আহ্বায়ক নীতি, ঠিক আছে। দেখো এন প্লাস এল এর মান যার কম সে আগে ইলেকট্রন গ্রহণ করবে, সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এবং ই সমস্যা ইলেকট্রন আসক্তি, এন প্লাস এল এর মান যার বেশি সে পরে ইলেকট্রন গ্রহণ করবে। মাথায় রেখো, এন প্লাস এল এর মান যার কম সে আগে ইলেকট্রন গ্রহণ করবে এবং এন প্লাস এল এর মান যার বেশি সে পরে ইলেকট্রন গ্রহণ করবে। এখন বলবো স্যার কি বললেন, বলতাম না। দেখো তোমাদেরকে বোঝাই দিতেছি, তুমি শুধু এটুকু মাথায় রাখো, এন প্লাস এল এর মান যার কম সে আগে ইলেকট্রন গ্রহণ করবে এবং এন প্লাস এল এর মান যার বেশি সে পরে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দেখো, যদি আমি বলি এই যে 1s 2s লিখছিলাম, আমি যে লিখছিলাম 1s 2s 2p 3s 3p 3d 4s, ঠিক আছে, এই যে লিখছিলাম, এইখানে থেকে বুঝতে হবে n প্লাস এলিমেন্ট, এই যে সংখ্যা n, এই সংখ্যাটা কিসের জন্য বসছিল, n এর জন্য বসছিল না, মনে আছে, n এর মান 1 বসছিল, এই জন্য s এর সাথে 1 বসছিল প্রথম অবশক্তি। এটা হলো কিসের মান, n এর মান। এই যে s কেন বসছিল, l এর মান 0 হওয়ার জন্য বসছিল না, l এর মান 0, এটা হলো l এর মান। তাহলে দেখো n এর মান এখানে কত 1, s এর মান l এতে কত, l এতে s এর মান কত 0 না, তাহলে 1 আর 0 যোগ করো, যোগ করার পর কত আসছে 1, ঠিক আছে। আবার এটা কিসের মান, n এর মান, এটা l এর মান, এখানে n এর মান কত 2, l এর মান কত, s এতে l এর মান কত 0 না, এই যে l সমান 0 1 2 3, এখানে s, এখানে p, এখানে d, এখানে f। কি বলছিলাম, s এতে l এর মান 0, p এতে l এর মান 1, d এতে l এর মান 2, f এতে l এর মান 3 বলছিলাম না। তাহলে দেখো এখানে s এতে l এর মান 0 না, 2 আর 0 যোগ করলে 2, এখানে n এর মান 2, p এর মান l এর মান কত হয়, দেখো n এর মান 2, p এতে l এর মান কত 1 না, 2 আর 1 যোগ করলে 3, এখানে n এর মান, এটা l এর মান, n এর মান কত 3, s এর মান কত, s এতে l এর মান কত 0, 3 আর 0 যোগ করলে 3, ঠিক আছে। এখানে দেখো 3 n, এটা কি l, n এতে 3 প্লাস l এর মান কত, p এতে l এর মান 1, 3 আর 1 যোগ করলে 4, এটা n এর মান, এটা l এর মান। তাহলে n এর মান দেখো 3 আছে, d এতে l এর মান কত 2, 3 আর 2 যোগ করলে 5, এটা হলো n এর মান, এটা হলো l এর মান, n এর মান 4 যোগ s এতে l এর মান 0, এখানে কত আসে 4 যোগ করলে 0 4। তাহলে দেখো 1 s এতে n প্লাস s এর মান কত, 1 s এতে n প্লাস l এর মান 1, 2 s এতে n প্লাস l এর মান 2, তার মানে এটার আগে আগে ইলেকট্রন হবে, যেহেতু n প্লাস l এর মান কম, এটার কি n প্লাস l এর মান কম, তাই এর আগে কে ইলেকট্রন গ্রহণ করবে, a, তারপর a গ্রহণ করবে। আবার দেখো 2p তে l এর মান কত 3,
তার মানে 2p-র আগে 2s ইলেকট্রন গ্রহণ করবে। আবার 3s তে দেখো n প্লাস n মান 3, 2p তেও n প্লাস n মান 3, দুইটা যদি সমান হয়ে যায়, এরকম যদি দুইটা মান সমান হয়ে যায়, তখন হয় কি জানো, কক্ষপথ সংখ্যা যার আগে সে আগে ইলেকট্রন গ্রহণ করবে, এবং কক্ষপথ সংখ্যা যার পরে সে পরে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 2p কি, 2টা কি কক্ষপথ সংখ্যা না, 2টা কি 3-এর আগে আসে না, এই জন্য আগে 2p গ্রহণ করবে, তারপর কে গ্রহণ করবে, 3s। তারপর দেখো 3s এর পরে আছে 3p, 3p তে n প্লাস n মান কত, 4, তাহলে 3s আগে গ্রহণ করবে, তারপর কে গ্রহণ করবে, 3p। তারপর দেখো 3d তে আছে n প্লাস n মান 5, 4s এ আছে 4, তাহলে দেখো 5 বেশি n প্লাস n মান, এটা কি n প্লাস n মান 5, এটা কি n প্লাস n মান 4। আমি কি বলছি, n প্লাস n মান যার কম সে আগে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 3d এর আগে কে গ্রহণ করবে, 4s, ঠিক আছে, 3d এর আগে কে গ্রহণ করবে, 4s, তারপর কে গ্রহণ করবে, 3d। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস, এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস নিয়ম। তাহলে এই অনুযায়ী আমি যদি কোনো ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন দেখো, অক্সিজেনের কত, 8 পারমাণবিক সংখ্যা, এটা কিভাবে করবো, 1 স্কয়ার, s এর দুইটা গ্রহণ করতে পারে, 2s স্কয়ার, 2p কয়টা আছে, 2 দুগুণে 2 আর 2 4টা, আর 4টা লাগে, 2p 4, বুঝতে পারছো। তারপরে যদি করো সালফার 16, প্রথমে কক্ষপথে দুইটা গ্রহণ করতে পারে, দ্বিতীয় কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে আরেকটা কক্ষপথে 6, এটাতে কোনগুলো 6টা, তৃতীয় কক্ষপথে 3s আছে 2টা, 3p দেখো তো কয়টা হয়, 2 4 6 10 12, আর লাগে 4টা। এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। কারণ n প্লাস l এর মান যে আগে, যার কম সে আগে ইলেকট্রন গ্রহণ করবে, তারপরে অন্যগুলো গ্রহণ করবে। তাহলে ওই অনুযায়ী দেখলে দেখো ক্রোমিয়াম আছে 24, দেখো ক্রোমিয়াম 24টা যদি করি আমরা, 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6, 3 স্কয়ার, 3p6, এই পর্যন্ত তো কোনো চেঞ্জ নাই। তারপরে কে থাকার কথা, 3d না, তারপরে 4s। এখন দেখো এখানে কত হয়, 10টা, 8টা, 18টা হয়ে গেছে, আমার দরকার কয়টা, 6টা। আমি কি বলছি, n প্লাস l এর মান যার কম সে গ্রহণ করবে, তাহলে n প্লাস l এর মান কার কম, 4s এর কম না, 3d এর চেয়ে, তাহলে আগে কে গ্রহণ করবে, 4s, আগে কে গ্রহণ করবে, 4s এ, ঠিক আছে, আগে গ্রহণ করবে 4s এ। আচ্ছা, এটা ক্রোমিয়ামটা একটু ব্যতিক্রম, ক্রোমিয়ামটা আগে না দেখা আমরা অন্যগুলো দেখি আগে। দেখো যেমন সাপোজ ক্যালসিয়াম কত আছে, 20, যদি করো 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6, 3 স্কয়ার, 3p6, কটা হয়ে গেছে, 18টা হয়ে গেছে না। এরপর কি 3d এর কথা হওয়া ছিল না, তারপরে 4s না, কিন্তু n প্লাস l এর মান 3d বেশি না, 5, আর এর কত, 4 না, তাই এই আগে গ্রহণ করবে, কি কটা করবে, 2টা, আর এর 0টা, এ গ্রহণ করবে না, ঠিক আছে। এই হলো 20টা। এছাড়াও যদি দেখো তুমি স্ক্যান্ডিয়াম কত, 21, এরটা যদি করো 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6, 3 স্কয়ার, 3p6, কটা হয়ে গেছে, 18টা। পরে কি 3d, তারপরে 4s, কি বলছে আগে করবে কি, 4s এ দুইটা গ্রহণ করবে, দেখো তো কয়টা হয়েছে, 20টা না, 20টা হওয়ার পরে কয়টা বাকি থাকে, একটা, এই ডি করবে একটা, বুঝছো। কিন্তু ক্রোমিয়ামটা একটু ব্যতিক্রম, ক্রোমিয়ামটা দেখো এখানে 10টা, 18টা হয়ে গেছে, বাকি আর কয়টা, 6টা। যদি 4s এর দুইটা দিয়া দিই, আর বাকি থাকে কয়টা, 4টা না, ডি এর 4টা গ্রহণ করার কথা ছিল না। কিন্তু ডি কখনোই, মাথায় রাখো, ডি কখনোই 4টা ও 9টা ইলেকট্রন গ্রহণ করে না, 4টা ও 9টা ইলেকট্রন গ্রহণ করে না। কারণ ডি সবসময় চায় অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকতে। যদি ডি এর অর্ধেক কত, D5 না, এবং D10 না সর্বোচ্চ, ডি সবসময় চায় নয় সে পূর্ণ অবস্থায় থাকবে D10 অবস্থায়, নয় অর্ধপূর্ণ অবস্থায় থাকবে D5। এর কাছাকাছি কোনো মান সে থাকতে চায় না। D5 এর কাছাকাছি মান কত, D4 না, এই জন্য সে 4টা ইলেকট্রন কখনোই গ্রহণ করতে চায় না। নয় সে এই 5টা ইলেকট্রন গ্রহণ করবে, নয় এর চেয়ে কম গ্রহণ করবে, কিন্তু 4টা গ্রহণ করবে না। আবার D10 এর কাছাকাছি মান কোনটা, D9 না, ঠিক আছে। হয় সে D10 গ্রহণ করবে, কিন্তু D10 এর কাছাকাছি যে D9 আছে, এই মানটা সে গ্রহণ করবে না, বুঝছো। তার মানে D9 বাদ দিয়ে D8, 7, 6 এগুলো গ্রহণ করবে, কিন্তু ওখানে 4টা 9টা গ্রহণ করবে না। এই জন্য সে করে কি, 4টা এসে পড়ছে না, এই জন্য সে এস কক্ষপথ থেকে জোর করে একটা ইলেকট্রন আয়না পড়ে, আয়না সে অর্ধপূর্ণ হয়ে যায়, বাকি যে একটা থাকে এটা ওকে দেয়, ঠিক আছে। এরকম যদি আরেকটা দাও, কপার দেখো, কপার আছে কত, 29, 1 স্কয়ার, 2 স্কয়ার, 2p6, 3 স্কয়ার, 3p6, পরে কি 3d, 4s এর কথা ছিল না, 4s এর দুইটা দিয়ে দিলে দেখো তো কটা হয়, 18টা, দুইটা 10টা, বাকি তো একটা 9টা। কিন্তু কি বলছি, 3d 9 দিয়ে কি 9টা ইলেকট্রন গ্রহণ করবে
না, এই জন্য করবে কি, এই 4s থেকে সে জোর করে একটা ইলেকট্রন আয়না পড়বে, আয়না 10টা, সে পূর্ণ হবে, যে কোনো মূল্যে সে পূর্ণ হবে, কিন্তু সে 9টা গ্রহণ করবে না, 4টা 9টা গ্রহণ করবে না, কোনো মূল্যে সে গ্রহণ করবে না, যেভাবে হোক সে 5টা নয় 10টা বানাবে। এই জন্য এই এস থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে 10টা হয়ে এস কে একটা কম দিচ্ছে, বুঝছো? এই দুইটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, বুঝছো? এরকম আরো অনেকগুলো আছে, তোমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো বুঝে থাকো তাহলে তোমরা বাড়িতে 1 থেকে 30 পর্যন্ত ট্রাই করবে, বুঝছো? যদি না পারো কমেন্টে বলবে, আমি কমেন্টে তোমাদেরকে কমেন্ট পড়বো, আমি কমেন্টে সলভ করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস গুলো তোমরা করে ফেলবে, ইলেকট্রন বিন্যাস করে ফেলবে। তোমাদের জন্য আরেকটা বাইকেস থাকবে, জ্যানন 54, ঠিক আছে? এই ইলেকট্রন বিন্যাসটা তোমরা করবে, বুঝছো? এবং কমেন্টে আমাকে জানাবা। দেখো, এই পর্যন্ত আমাদের শেষ ইলেকট্রন বিন্যাস। তারপর আছে আপেক্ষিক পারমাণবিক বল। দেখো, আপেক্ষিক পারমাণবিক বল এই অধ্যায়ে একটা অঙ্কের ভিতরে পড়ছে, ম্যাথমেটিক্যাল একটা টার্ম। পারমাণবিক বল কার হয় জানো? এই যেমন মোলের পারমাণবিক বল আছে না, কোন মোলের পারমাণবিক বল, যেমন হাইড্রোজেনের পারমাণবিক বল, পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক বল 1, ঠিক আছে? তারপর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক বল হলো 16। তোমাদের বল সংখ্যাতে বোঝাইছিলাম না, এটা হলো বল সংখ্যা, এটা হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক বল নিয়ে আমরা আলোচনা করবো, এই পারমাণবিক বলটা কিভাবে বের করা হয়। দেখো, কোন বলে আপেক্ষিক পারমাণবিক বল, শুধু এটুকু মাথায় রাখো, আপেক্ষিক পারমাণবিক বল, আপেক্ষিক পারমাণবিক বল সমান সমান আমরা জানি মৌলের একটি পরমাণুর ভর, বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তোমরা শুধু এইটুকু মাথায় রাখো যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর বাই হলো কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। যখন আমরা ম্যাথ করব তখন তোমাদেরকে আমি এটা বুঝাই দিব কিভাবে করতে হয়, ঠিক আছে? যখন আমরা ম্যাথ করব তোমার, ঠিক আছে, তোমাদেরকে আমি টাইপ ভিত্তিক ম্যাথ যখন ধরাবো, টাইপ ভিত্তিক ম্যাথের সময় দেখাই দেবো এইটা আমরা কখন ইউজ করবো, ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপে 1/12 অংশ। শুধু এইটুকু মাথায় রাখো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপে 1/12 অংশ। এই কার্বন 12 আইসোটোপে 1/12 অংশ একটা নির্দিষ্ট মান আছে, 1.6 ইন্টু 10^24 সম্ভবত, দেখো তোমরা একটু, হ্যাঁ, বইয়ের সাথে মিলাইয়া। কার্বন 12 আইসোটোপের একটা মান আছে 1.6 ইন্টু 10^24, একটু দেখো তোমরা, হ্যাঁ, ভুল হতে পারে এবারটা, তোমরা একটু দেখো। তারপরে দেখো আইসোটোপ আছে, তারপরে কি আছে? আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি দেখো তো, আইসোটোপ, আইসোটোপ একটা সংখ্যা আছে, দেখো টোপ। এখন তোমাদের বইয়ে শুধু আইসোটোপ আছে, ইন্টারের বইয়ে দেখো, তোমরা ইন্টার যদি সায়েন্স নাও দেখবা আইসোটোপ আছে, আইসোটোন আছে, আইসোবার আছে, আইসোস্টার আছে, ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে? এখান থেকে শুধুমাত্র আমরা আইসোটোপটা বলবো। আইসোটোপ মানে হলো টোপ, মানে প্রোটন সংখ্যা সমান। দেখছো, আইসোটোপের সংখ্যা হলো যে সব মৌলের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে? কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন, তাকে আইসোটোপ বলে। তাই কি বলে? আইসোটোপ বলে। দেখো কি বলছি, আইসোটোপ কি? যেসব মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। এটুকু মাথায় রাখো। আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা কি ভিন্ন। দেখো, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, 7টি আইসোটোপ আছে, আইসোটোপ আছে, যেমন এগুলো লেখা হয়, দেখো 1 1 2 1 3 1 4 5 6 7। দেখো কি বলছিলাম,
নিচে যে মানগুলো থাকে এগুলো কি প্রোটন সংখ্যা না, প্রত্যেকটাতে কি এগুলো কি প্রোটন সংখ্যা না, এগুলো কি প্রোটন সংখ্যা না। দেখো হাইড্রোজেন 7টা আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, এগুলো কি প্রোটন প্রত্যেকটা এক এক করে না, হ্যাঁ প্রত্যেকটা এক এক করে না, এগুলো বলা হয় যার প্রোটন সংখ্যা সমান কিন্তু বল সংখ্যা। এই দেখো এগুলা কি বলছিলাম না, বল সংখ্যা। এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5 6 7, প্রত্যেকটার কি বল সংখ্যা ভিন্ন না, এবং প্রত্যেকটা দেখো বলে নিউটন সংখ্যা ভিন্ন। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 5 6। দেখো প্রত্যেকটা বল সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন কিন্তু কি প্রোটন সংখ্যা সমান, এগুলা কি বলবো আমরা আইসোটোপ, বুঝছো। যেমন অক্সিজেনের আছে অক্সিজেন 8 16, ঠিক আছে, অক্সিজেন 8 17 এরকম আছে, ঠিক আছে। দেখো প্রোটন সংখ্যা সমান কিন্তু বল সংখ্যা ভিন্ন, বিয়োগ করলে এটা তো 8 আসতে সেটা নয়, নিউটন সংখ্যা ও বল সংখ্যা ভিন্ন, এগুলা বলা হয় আইসোটোপ। যেমন কার্বন আছে, কার্বন কত দেখো 6 12, কার্বন 13 6 এরকম আছে, ঠিক আছে। এই যে প্রোটন সংখ্যা সমান কিন্তু বল সংখ্যা ভিন্ন বা প্রোটন নিউটন সংখ্যা ভিন্ন, এগুলো বলবো কি আমরা কি আইসোটোপ, বুঝছো। দেখো এই যে হাইড্রোজেন 3টা আইসোটোপ বললাম না, এগুলো ইম্পোর্ট আছে। দেখো হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, এই 3টা আইসোটোপ। এই প্রথম আইসোটোপটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে কি বলা হয় প্রোটিয়াম। এটাকে বলা হয় ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। এটাকে বলা হয় ট্রিটিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম, এটুকু মাথায় রাখো, হ্যাঁ। এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। এটাকে এইভাবে লেখা যায় 2D1 ডিউটেরিয়াম, এটাকে এইভাবে লেখা যায় 3T1 মানে ট্রিটিয়াম। এটাকে প্রোটিয়াম এভাবে লেখা যায়, ডিউটেরিয়ামকে 2H1 অথবা 2D1 এভাবে লেখা যায় ডিউটেরিয়াম। 3H1 এটাকে ট্রিটিয়াম এভাবে লেখা যায় 3T1, ওকে মাথায় রেখো। তারপর দেখো আইসোটোপের আপেক্ষিক ভর আমরা যদি বের করতে চাই, আইসোটোপের আপেক্ষিক ভর এটুকু মাথায় রাখো, একটা সূত্র লাগবে, এটা মাথায় রাখো, হ্যাঁ। আইসোটোপের আপেক্ষিক ভর, আইসোটোপের আপেক্ষিক ভর নির্ণয় সূত্র আছে একটা, ভর এটা কিভাবে বের করবো জানো আমরা, আপেক্ষিক ভর শুধু এটুকু দেখো, আপেক্ষিক ভর সমান সমান AM1 যোগ BM2 যোগ CM3 বাই হলো 100। দেখো আইসোটোপের আপেক্ষিক ভর কিভাবে বের করবো, AM1 যোগ BM2 যোগ CM3 বাই 100। এখানে এটা হলো আইসোটোপের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, আর এটা হলো শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। বিটাও কি সেম ভর, পারমাণবিক ভর। M2টা কি শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। সিটাও ভর, এমটা কি শতকরা, ঠিক আছে। যেমন এই যে আমরা বললাম না হাইড্রোজেনের 1 1, হাইড্রোজেন 2 1, ঠিক আছে। সাপোজ হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 2 1, হাইড্রোজেন 3 1, এগুলার একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে শতকরা। যেমন মনে করে এটা 98.404%, এটা মনে করো 0.25%, এটা মনে করো যে মনে করো 1.74 মনে করো 71%, এইরকম পার্সেন্ট দেওয়া থাকে, ঠিক আছে। প্রত্যেকটা এগুলো কি আইসোটোপ না, এই আইসোটোপের পার্সেন্ট দেওয়া থাকে, এগুলো হলো শতকরা পরিমাণ, এগুলোকে বলা হয় কি শতকরা পরিমাণ। এটুকু মাথায় রাখো, যতগুলো আইসোটোপই দেওয়া থাকুক না কেন, যেমন অক্সিজেন 16 8, এবং অক্সিজেনের মনে করো 17 8, এটা মনে করো যে 75% আছে, এটা মনে করো 25% আছে। এটুকু মাথায় রাখো যে আইসোটোপ যতগুলো আইসোটোপ থাকুক না এগোর শতকরা পরিমাণ সব মিলাই হবে 100%। কত পার্সেন্ট হবে 100%, ঠিক আছে, হবে 100% হবে। শতকরা পরিমাণ যাই থাকুক না কেন এর সমস্ত যোগ মিলাই হবে প্রত্যেকটা আইসোটোপের 100% হলেই সেটা মিলবে, না হলে মিলবে না, বুঝছো। তাহলে দেখো এই যে এটা হলো কি এম এর মান, এটা M1, এটা M2 M3, এটা শতকরা পরিমাণের উপরে ভিত্তি করে এই সূত্রটা বাড়বে। আইসোটোপের ভিতরে যদি 3টা থাকে তখন AM1 যোগ BM2 যোগ CM3, যদি 2টা থাকে তখন AM1 যোগ BM2, এই দুইটাতে থাকবে। এগুলো হলো শতকরা পরিমাণ, এটা হলো M1, এটা হলো M2।
আর এইখানে আছে না এ বি সি, এগুলো দেখো, এই যে এটা হলো এ এর মান, প্রথম আইসোটোপে এর মানে তো, দ্বিতীয় আইসোটোপে বি এর মানে তো, এই যে পাউনিক ভর এটা সি, এটা হলো এ এর মান, এটা হলো বি এর মান। বুঝছো? যদি এটার জন্য সূত্র হয় তাহলে কি হবে, এ এম ওয়ান যোগ বি এম টু বাই হলো 100। এগুলো মান কিভাবে বসাবে, এই যে দেখো 16 এর মান কত, 16 গুণন এম ওয়ান এর মান কত 75%, 75 যোগ পরে কি বি এর মান কত আছে 17, 17 গুণন এম টু এর মান কত 25 ভাগ হলো 100। এইভাবে ম্যাথগুলো করো। তোমরা শুধু এত কিছু জানতে হবে না, তোমরা শুধু এটুকু জানো যে আইসোটোপের আপেক্ষিক বর্গাকার সূত্র হলো এ এম ওয়ান যোগ এ এম টু যোগ বি এম টু যোগ সি এম থ্রি। এইভাবে যতগুলাই হবে, যদি দুইটা আপেক্ষিক আইসোটোপ থাকে তাহলে এ এম ওয়ান যোগ বি এম টু বাই 100, তিনটা থাকলে সি এম থ্রি পর্যন্ত বাই 100। ঠিক আছে, এইটুকু শুধু মাথায় রাখো। আমরা এগুলা যখন ম্যাথ করবো, ম্যাথে